Good evening everyone, welcome to my class. আমরা পার্ট নাম্বার 16 এ চলে এসেছি পিওয়াইকিউ সিরিজের এবং যেটা আমি প্রত্যেক দিন ক্লাস শুরুর সময় বলি যে এখানে শুধুমাত্র পিওয়াইকিউ কোয়েশ্চেনই আমরা আলোচনা করছি না, অন্যান্য এক্সামে যে সমস্ত কোয়েশ্চেন এসছে এবং আরআরবি এনটিপিসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত কোয়েশ্চেন নিয়েও ডিসকাস করব। তাই আমরা স্পেশালি এসএসসির যে কোয়েশ্চেন গুলো যেহেতু টিসিএসসি কন্ডাক্ট করবে এক্সাম যতদূর আমার জানা আছে এনটিপিসিটা, তো তার জন্য আমরা টিসিএস এর যেহেতু এসএসসি টিসিএস ও কন্ডাক্ট করতো, তো তাই এসএসসির কোয়েশ্চেন নিয়েও কিন্তু এখানে ডিসকাস করছি। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে which of the following strokes in swimming does not start with a dive into the pool from outside? সাঁতারের ক্ষেত্রে কোন স্ট্রোকটি বাইরে থেকে পুলে ডুব দিয়ে শুরু হয় না? বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, ফ্রি স্টাইল নাকি ব্রেস্ট স্ট্রোক? কোনটা বাইরে থেকে পুলের মধ্যে ঝাঁপ দিতে হয় না? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্যাক স্ট্রোক। আমরা যদি সাঁতারের যে স্ট্রোক গুলো রয়েছে সেই স্ট্রোক গুলোকে ক্লাসিফাই করা হয়েছে এবং মেনলি তিনটে স্ট্রোক যেগুলো কম্পিটিশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং আরেকটা স্ট্রোক হচ্ছে ব্রেস্ট স্ট্রোক। ফ্রন্ট ক্লব এটাকে ফ্রি স্টাইলও বলি, অনেক সময় ফ্রি স্টাইলও বলে থাকি। ব্যাক স্ট্রোক যেটা পিছন দিকে সাঁতার কেটে যাচ্ছে সেটা কিন্তু পুলে ডাইভ দিয়ে হয় না, মানে এটা মানে বাইরে থেকে ডাইভ করতে হয় না, ডাইভ বলছি বাইরে থেকে ঝাঁপ দিতে হয় না, ডাইভ তো একটা সার্টেন হাইট থেকে দেওয়া হয়, এটা কিন্তু পুলে থাকা অবস্থাতেই এটা শুরু করা হয়। এবং বাটারফ্লাই স্ট্রোক এবং এটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোক। তো এখানে আমরা একটা অর্গানাইজেশনের নাম মনে রাখবো যেটা হচ্ছে FINA, ফিনা, বা এটার যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডে নেশনস, যেটাকে আমরা ইংলিশে ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনও বলে থাকি। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনও বলে থাকি। আর এটার ফুল ফর্ম যদি বলি তাহলে সেটা হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনালি ডে নেশনস। নেশনস, NATION, NATIONS, এবং এটাকে রিপ্লেস করা হয়েছে, যেটা এখন নাম চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ করে কি হয়েছে, নেম চেঞ্জড, এবং নতুন নাম হচ্ছে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স। এবং এই ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স এর রোল কি? এই ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স এর রোল হচ্ছে অ্যাডমিনিস্টার করা বিভিন্ন ওয়াটার স্পোর্টস গুলোকে অ্যাডমিনিস্টার করে। Administration of sports like swimming, water polo, আর হচ্ছে ডাইভিং, অ্যান্ড আর্টিস্টিক সুইমিং আর ফ্রি সুইমিং, এই সমস্ত যেসব ওয়াটার স্পোর্টস গুলো আছে সেগুলোকে অ্যাডমিনিস্টার করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2. How many delegates participate in the second session of Indian National Congress? ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কতগুলো প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? How many delegates participate in the second session of Indian National Congress? 212 জন, 434 জন, 628 জন নাকি 190 জন? কতজন ডেলিগেট সেকেন্ড সেশনে পার্টিসিপেট করেছিল? এখানে একটা অপশন দেওয়া উচিত ছিল 72, যেটাতে অনেকে কনফিউজ হতে পারতো, কিন্তু 72 ডেলিগেট পার্টিসিপেট করেছিল ফার্স্ট সেশনে। সেকেন্ড সেশনে পার্টিসিপেট করেছিল অপশন নাম্বার বি, 434 জন পার্টিসিপেট করেছিল সেকেন্ড সেশন। ভারতের জাতীয় কংগ্রেসের ফাউন্ডেশন বা স্থাপিত কবে হয়েছিল? সরি, সো সরি, এত কাশি হয়েছে, সরি।
আইএনসির ফাউন্ডেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা স্থাপিত হয়েছিল 1885-তে। কোথায়? বোম্বেতে, গোকুলদাস তেজপাল কলেজে। ওকে, এবং আইএনসির ফাদার অফ আইএনসি কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? অ্যালান অক্টোভিয়ান হিউমকে। অ্যালান অক্টোভিয়ান হিউমকে বলা হয়। এবং এনার আরো একটা পরিচয় রয়েছে, যেটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বলা হয় নাকি, ইন্ডিয়ান অর্নিথোলজি। সেলিম আলীকে কিন্তু বলা হয় না, ঠিক আছে? অর্নিথোলজি, অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস, স্টাডি অফ বার্ডস। ফেমাস অর্নিথোলজি, ইন্ডিয়ান অর্নিথোলজি সেলিম আলী আছে, যার সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আইএনসি এস্টাবলিশ হয়েছিল তখন 72 ডেলিগেট ছিল, ঠিক আছে? 72 জন ডেলিগেট ছিল, 72 জন প্রতিনিধি ছিল। এবং এখানে ফার্স্ট যে চেয়ারপারসন ছিলেন, সে চেয়ারপারসন ছিলেন হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। ওকে, নেক্সট হচ্ছে এই যে 434 জন ডেলিগেট রয়েছে, 434 জন প্রতিনিধি, এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে ক্যালকাটা সেশন, সেকেন্ড সেশন, যেটা হচ্ছে ক্যালকাটা সেশন। এবং ক্যালকাটা সেশন হলে এনার ক্যালকাটা সেশনের সঙ্গে দাদাভাই নৌরোজির নাম জড়িত থাকে। এখানে দাদাভাই নৌরোজি চেয়ারপারসন ছিলেন। নৌরোজি চেয়ারপারসন ছিলেন, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তার লেখা বইয়ের নাম কি? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং তিনি প্রথম ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করেছিলেন। এগুলো আমরা সবাই জানি। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন আমরা আইএনসি সম্পর্কে মনে রাখবো, ইম্পর্টেন্ট সেশনস গুলো, যেটা হচ্ছে থার্ড সেশন। থার্ড সেশন কোথায় হয়েছিল? থার্ড সেশন হয়েছিল মাদ্রাজে। থার্ড সেশন হয়েছিল মাদ্রাজে, যার চেয়ারপারসন ছিলেন বদরুদ্দিন তাইবজি। বদরুদ্দিন তাইবজি, যিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি। ওকে, নেক্সট হচ্ছে, এটা কবে হচ্ছে তোমার? থার্ড হচ্ছে 1887, 85, 86, 87, ফোর্থ ইন দ্য ইয়ার অফ 1888, যেটা হচ্ছে এলাহাবাদ সেশন, যার এখন নাম চেঞ্জ হয়ে গেছে, প্রয়াগরাজ হয়ে গেছে। এখানে প্রেসিডেন্ট ছিলেন জর্জ জে ও হবে, জর্জ ইউলে। ইনি হচ্ছেন ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট অফ আইএনসি, মনে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের মনে রাখতে হবে যেটা ফার্স্ট কোন আইএনসির সেশনে ন্যাশনাল সং গাওয়া হয়েছিল, ঠিক আছে? ন্যাশনাল সং কোথায় গাওয়া হয়েছিল? ফার্স্ট আইএনসি সেশন, যেটা হচ্ছে 1896 এর সেশন, যেটা হচ্ছে কলকাতাতে হয়েছিল, যেখানে প্রথম ন্যাশনাল
সং, অ্যানথেম বলছি না কিন্তু, জাতীয় গান গাওয়া হয়েছিল এবং যেটা হচ্ছে তোমার গেয়েছিলেন কে? রবীন্দ্রনাথ টেগর। And national song written by বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। ওকে, এরপরে কি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1917, 1917। এবং ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি সরোজিনী নাইডু। এইগুলো একদমই ভুলে যাওয়ার মতো ইনফরমেশন নয়। 1925 এটা হচ্ছে কানপুর সেশন। Okay, next question, question number 3. Which of the following was not a main center of revolt of 1957? কোনটা 1957 সালের মহাবিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল না? বরেলি, লখনৌ, রোহতক নাকি কানপুর? কোনটা মেন সেন্টার ছিল না জিজ্ঞেস করেছে। তো 1857 মহাবিদ্রোহ সম্পর্কে আমরা অলরেডি আগে একদিন ক্লাসে পড়েছিলাম, কোথায় থেকে কে রুল করেছিল, মানে কোথা থেকে কে নেতৃত্ব দিয়েছিল, কে সাপ্রেস করেছিল, কি কি ইনফরমেশন মনে রাখতে হবে, এগুলো সবই আমরা পড়েছিলাম। তো এখানে অপশন সি রোহতক কিন্তু একটা মেন সেন্টার ছিল না। কি কি মেন সেন্টার ছিল? দিল্লি, লখনৌ, কানপুর, লখনৌ, কানপুর, বরেলি, এটা ছাড়া হচ্ছে দিল্লি, ঝাঁসি, আর হচ্ছে তোমার বিহার, ফৈজাবাদ, উত্তরপ্রদেশ। এগুলো হচ্ছে মেন সেন্টার ছিল। বরেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিল? বরেলি থেকে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর খান। লিখেই দিচ্ছি, খান বাহাদুর খান। লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল, বেগম হজরত মহল। কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। যিনি হচ্ছেন অ্যাডপ্টেড সন অফ বাজিরাও দ্য সেকেন্ড। দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ সেকেন্ড। অ্যাকচুয়ালি তিনি তাকে মহাবিদ্রোহের প্রধান নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন কার আন্ডারে? না, জেনারেল ভগৎ খান। জেনারেল ভগৎ খান। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। এগুলো আমরা অলরেডি পড়ে নিয়েছি। বিহার থেকে কুনওয়ার সিং, রিভিশন হচ্ছে এটা। আচ্ছা, ফৈজাবাদ থেকে দিয়েছিলেন মৌলবী আহমদুল্লাহ, আহমদুল্লাহ। ওকে, আর ইউপি থেকে দিয়েছিলেন শাসমল। ওকে,
সাপ্রেস কে কে করেছিলেন? দিল্লি থেকে সাপ্রেস করেছিলেন জন নিকলসন, লখনৌ থেকে সাপ্রেস করেছিলেন হেনরি লরেন্স, কানপুর থেকে কলিন ক্যাম্বেল এবং ঝাঁসি থেকে হিউজ রোজ। ঝাঁসি থেকে সাপ্রেস করেছিলেন হিউজ রোজ, নামটা মনে রাখবে। এবং তিনি রানী লক্ষ্মীবাই সম্পর্কে বলেছিলেন দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস, যারা 1857 সালের বিদ্রোহে লড়ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4. The largest wind farm cluster of India located in, ভারতের বৃহত্তম বায়ু খামার হয়ে গেছে ফার্ম এর বাংলা করে, মানে বায়ু শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটকা, গুজরাট, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? কর্ণাটকা, গুজরাট, তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র? গলাটা খারাপ ঠিক আছে, বাট কথা বলতে গিয়ে ওয়ার্ড গুলো এদিক ওদিক হয়ে গেলে নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ুর মুপান্ডলে অবস্থিত, ঠিক আছে, মুপান্ডালে অবস্থিত, যেটা হচ্ছে কন্যাকুমারী স্টেটের ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো উইন্ড ফার্ম এটা হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি সোর্স। রিনিউয়েবল এনার্জি সোর্স কেন? রিনিউয়েবল এনার্জি সোর্স মানে যেই এনার্জি গুলোকে আমরা বারবার ইউজ করতে পারবো, মানে যেটা কোনো একটা জায়গায় প্রিজার্ভ নেই। যেমন নন রিনিউয়েবল এনার্জি সোর্স কোনগুলো? যেমন কোল বা পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি সোর্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে লার্জেস্ট সোলার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, যেটা রিসেন্টলি থার্ড ডেজার্টে, রাজস্থানের থার্ড ডেজার্টে এস্টাবলিশ করা হয়েছে, যেটার নাম হচ্ছে বদলা সোলার প্ল্যান্ট। বদলা সোলার প্ল্যান্ট। এবং এটা নট অনলি লার্জেস্ট ইন ইন্ডিয়া, এটা 11th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা এক জায়গাতে এতটা সোলার প্যানেল বসানো হয়েছে, ঠিক আছে। লার্জেস্ট সোলার প্ল্যান্ট ইন দ্য ওয়ার্ল্ড অন্য কিছু আছে, কিন্তু সেই যে লার্জেস্ট সোলার প্ল্যান্ট, সেখানে যে সোলার প্যানেলের যে এরিয়াটা, সেটা এখানে সব থেকে লার্জেস্ট। এবং এটার যদি এরিয়া দেখো, তাহলে সেটা হচ্ছে তোমার 56 স্কোয়ার কিলোমিটার। Next question, question number 5. Who among the following is the famous performer of Kathakali dancer? কাথাকালি ক্লাসিক্যাল ডান্স। নিম্নলিখিতদের মধ্যে কাথাকালি ধ্রুপদী নৃত্যের একজন বিখ্যাত শিল্পী গোপীনাথ, সুনন্দা নায়ের, পঙ্কজ চন্দ্র দাস নাকি রাজা রেড্ডি? রেড্ডি তো আমরা পড়ে নিয়েছি, রেড্ডি নাম আমরা আগে থেকেই বাদ দিয়ে দেবো। রেড্ডি নাম আমরা কোথায় পড়েছি? রেড্ডি নাম আমরা পড়েছি কুচিপুড়িতে, তাই তো? রেড্ডি নাম আমরা পড়েছি কুচিপুড়িতে, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, পদ্মা রেড্ডি, ইয়ামিনী রেড্ডি। রেড্ডি নাম আগে থেকেই বাদ দিয়ে দাও। সুনন্দা নায়ারের নামও আমরা অলরেডি পড়ে নিয়েছি। সরি, ওকে। কথাকালি ডান্স কোথাকার? ফোক ডান্স বলছি, ক্লাসিক্যাল ডান্স কথাকালি কোথাকার? কথাকালি হচ্ছে কেরলের, এবং এর ফেমাস এক্সপোনেন্টের নাম হচ্ছে গোপীনাথ। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কথাকালি যে এটা আগে লিখে দিই যে কেরলের, কেরালা। ওকে, এটা শুধুমাত্র ছেলেরাই পারফর্ম করে, ঠিক আছে। পারফর্মড অনলি বাই মেল, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কি না, এখানে আমরা বিভিন্ন রকমের বেস দেখতে পাবো, যেটাকে আমরা বেসাম বলছি, ঠিক আছে। এখানটাতে ছবিটা আছে, এখানে মেজর 5টা বেসাম দেখা যায়, এখানে 6টা আছে, 5টা বেসাম দেখা যায়। 5টা মনে রাখবে, কারণ 5টার ছবি আমি পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি, তাই জন্য 6টা লিখেছি। এখানে যে পেঞ্চ বা পেঞ্চ যে বেসামটা, এটা হচ্ছে লাইট গ্রিন কালারের হয়। এবং এখানে যে দেখছো থার্ডি, এটা হচ্ছে এই যে দাড়ি, যে বিয়ার্ডটা রয়েছে, এই বিয়ার্ডটা এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার। আর যেটা থার্ডি মানে হচ্ছে বিয়ার্ড। ওকে, কারি মানে হচ্ছে ব্ল্যাক, এবং এটা যে তোমার ইভিল যে ক্যারেক্টার, সেটাকে ডিনোট করে। এবং মিনিকো হচ্ছে ইয়েলো কালারের, এটা হচ্ছে রেডিয়েন্স, মানে কোনো একটা গ্রেসফুল ক্যারেক্টার যখন দেখানো হচ্ছে, তখন সেটা ইয়েলো কালারের, তোমার গোটা কস্টিউমটা ইয়েলো কালারের হয়, ঠিক আছে। এটা রেডিয়েন্স কে ডিনোট করে।
আর একটা হচ্ছে কাঠি, এটা এটা মানে হচ্ছে নাইফ, ঠিক আছে, কাঠি হচ্ছে নাইফ। এটাও কিন্তু ইভিল ক্যারেক্টারকেই দেখায়, এটাও ইভিল ক্যারেক্টারকেই শো করে। ওকে ওকে। কথাকালি কথাটার মানে কি? কথাকালি মানে হচ্ছে স্টোরি, কথা মানে স্টোরি, কালি মানে পারফরমেন্স। কোনো আমরা যে কত্থকে পড়েছিলাম যেরকম যে কথা, কত্থক নাম এসে ইন্সপায়ার হয়েছে কোন একটা কথা থেকে, যে একটা একটা স্টোরি আছে, সেই স্টোরিটাকে ডান্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে কত্থক। সেরকম কথাকালিতেও কিন্তু একটা স্টোরি টেলিং নেচারে ডান্সটা পারফর্ম করা হয়, এবং এই ডান্সটা রিপ্রেজেন্ট করে কি না, একটা গুড ক্যারেক্টার এবং একটা ইভিল ক্যারেক্টার, তাদের মধ্যে যে একটা স্টোরি রিপ্রেজেন্ট করে, এবং সেখানে দেখানো হয় যে মানে গুড ক্যারেক্টারটা ইভিল ক্যারেক্টারটাকে ডিস্ট্রয় করছে। এটাই অ্যাকচুয়ালি কথাকালির মেন যে থিম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে কথাকালির থিম সেটা কিন্তু বেসড অন the epics of Ramayan and Mahabharat. ওকে, এবং এই যে কস্টিউম এবং মেকআপ হয়, এটাকে বলা হয় অর্ঘ্য। কস্টিউম অ্যান্ড মেকআপ, এটাকে বলা হয়, বাংলা করলে অর্ঘ্যই হবে, আরিয়া। আচ্ছা, আর কি মনে রাখবে? আর মনে রাখতে হবে যে ওই যে গ্রিন কালারটা ছিল, সেটা কিন্তু, যে পেন্ট কালারটা ছিল, সেটা কিন্তু স্ট্রেংথ কেও রিপ্রেজেন্ট করে। 5টা ভেসমস তো আমরা দেখে নিলাম, 9টা এক্সপ্রেশন থাকে, 24টা হ্যান্ড গেস্টার থাকে। এত ডিটেলস না পড়লেও হবে, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপোনেন্ট গুলো আমরা দেখে নিই। প্রথমে তো আমরা গোপীনাথ তো পড়েই নিয়েছি, তারপর হচ্ছে অলরেডি এর আগে আমরা মৃণালিনী সারাবাইয়ের নাম পড়েছি, মৃণালিনী সারাবাই। আর কার নাম মনে রাখবো? মিলেনা, মিলেনা সালভিনি, মিলেনা সালভিনি। কুচ্চু কুরুপ, আর হচ্ছে পিভি বালকৃষ্ণ। ওকে ওকে, এবং আর একজনের নাম এই কথাকালির সঙ্গে অ্যাসোসিয়েটেড মনে রাখবে, ভি এন মেনন, ভি এন মেনন। এবং এটা রিপ্রেজেন্ট কি করছে, যে উইন অফ গুড ওভার ইভিল। ডাজন্ট ম্যাটার যে ইভিল ক্যারেক্টার কতটা স্ট্রং, কতটা পাওয়ারফুল পজিশনে বসে আছে, ইভেনচুয়ালি যে ইভিল ক্যারেক্টার সেটা ফল করবেই, ডাজন্ট ম্যাটার সে কতটা পাওয়ারফুল। অ্যান্ড আই বিলিভ ইন দিস ফিলোসফি, আমি একদম ট্রুলি বিলিভ করি এটাতে। অ্যান্ড জাস্ট সময় হচ্ছে এখানে একমাত্র ডাইমেনশন, যেটাকে যদি চেঞ্জ করতে পারতাম আমরা, তাহলে খুব তাড়াতাড়ি দেখতে পেতাম যে কিভাবে ইভিল ক্যারেক্টারটা ডিস্ট্রয় হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের ইউনিভার্সে বলবো না, আমাদের ডে টু ডে লাইফে টাইমটা এখানে আমরা ভ্যারিয়েবল ধরি না, তো সেই জায়গায় কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয় যে কখন টাইমটা চেঞ্জ হবে। বাট ইউনিভার্স নোজ যে আলটিমেটলি এটা যেতে কি হবে, ইউনিভার্স কিন্তু জানে অলরেডি, ডিসাইড করে ফেলেছে অলরেডি। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6. The Pune Pact of 1932 was an agreement between two leaders. 1932 সালের পুনা চুক্তি কোন দুটি নেতার মধ্যে চুক্তি হয়েছিল? নেহেরু অ্যান্ড জিন্না, নেহেরু অ্যান্ড আম্বেদকর, গান্ধী অ্যান্ড আম্বেদকর, গান্ধী অ্যান্ড জিন্না। পুনা প্যাক্ট হয়েছিল অ্যাকচুয়ালি গান্ধীজি এবং আম্বেদকর সাহেবের সঙ্গে, এবং যেটা 1932 খ্রিস্টাব্দে হয়েছিল। আমরা এখানে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স দেখি, তোমরা বলবে যে কোন রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি পার্টিসিপেট করেছিলেন, এবং কোন রাউন্ড টেবিল কনফারেন্সে
সরি কোন কোন পার্সন, দুটো পার্সনের নাম বলবে যারা 3টে রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিল। কোয়েশ্চেন নাম্বার 1, কোন রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি যোগ দিয়েছিলেন? কোয়েশ্চেন নাম্বার 2, কে কোন ভারতীয় তিনটি রাউন্ড টেবিল কনফারেন্সে উপস্থিত ছিলেন? এবং কোয়েশ্চেন নাম্বার 3, গান্ধী আরভিন প্যাক্ট কবে হয়েছিল? 3টে কোয়েশ্চেন তোমাদের জন্য। HW কমেন্ট সেকশনে উত্তর আমার চাই। আই হোপ একজন হলে উত্তর দেবে। তো খেয়াল রাখবে, এই গান্ধী আম্বেদকর চুক্তির পরে গান্ধীজি হরিজন সভা প্রতিষ্ঠা করেন এবং হরিজন নামে একটি পত্রিকাও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, হরিজন সভা ও হরিজন পত্রিকা। ওকে, নেক্সট, which among the following belongs to a tertiary sector of Indian economy? নিম্নলিখিতগুলো কোনটি ভারতীয় অর্থনীতির তৃতীয় স্তরের অন্তর্গত? ম্যানুফ্যাকচারিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রিসিটি সাপ্লাই সার্ভিস নাকি ফরেস্ট্রি? কোনটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে বিলং করছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা গোটা ইন্ডিয়ান ইকোনমিটাকে বা অ্যাজ এ হোল ইকোনমিকে 3টে সেক্টরে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর হচ্ছে যেটা আমরা নেচার থেকে ডিরেক্টলি সোর্সটা নিচ্ছে, যেমন এগ্রিকালচার, ডেয়ারি, ফরেস্ট্রি, ফিশিং, এগুলো সবই হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরের ডিফারেন্স কি না, সেকেন্ডারি সেক্টরে হচ্ছে যে যখন কোনো কিছু জিনিস তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর টার্সিয়ারি সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর, এটাকে বলা হয় যে এটাকে টাচ করা যাচ্ছে না। ঠিক আছে, টার্সিয়ারি সেক্টরে যে আউটপুটটা আমরা পাচ্ছি সেটা আনটাচেবল। ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা তৈরি হচ্ছে সেটা তুমি টাচ করতে পারছো, ইউ ক্যান নট টাচ আ সার্ভিস। না, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি একটা সার্ভিস প্রোভাইড করছি, তো এটা টার্সিয়ারি সেক্টরের আন্ডারে যাচ্ছে। বাট যদি আমার একটা ফ্যাক্টরি থাকতো, আমি কিছু ম্যানুফ্যাকচার করতাম, কাজ থাকতো তো আমি কিছু ম্যানুফ্যাকচার করতাম, তাহলে সেটা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। আর আমি যদি এখন গ্রামে গিয়ে ফার্মিং করি, এগ্রিকালচার করি, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। তাহলে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। এছাড়াও দুটো সেক্টর আমরা দেখি, একটা হচ্ছে কোয়াটারনারি সেক্টর আর একটা হচ্ছে কুইনারি সেক্টর। কোয়াটারনারি সেক্টর আর কুইনারি সেক্টরটা তোমার কি বলবো, স্পেশালাইজড ক্লাসের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, মেজরলি 3টে সেক্টর ডিভাইড করা হয়, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। ক্লিয়ার? ওকে, next question number 8. In which of the following years was the voting age reduced to 21 years to 18 years? নিম্নলিখিত কোন বছর ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? 1990, 1992, 1988 নাকি 1989? কবে ভোটিং এজ কমিয়ে দিয়ে 18 করা হয়েছিল 21 থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইন দ্য ইয়ার অফ 1988, যখন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস অনুযায়ী ভোটিং এজ কে কমিয়ে দিয়ে 18 করা হয়েছিল 21 থেকে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. Which word was not added in preamble through amendment? কোন ওয়ার্ডটা এখানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়নি? সোশ্যালিস্ট, সোভারেন, সেকুলার নাকি ইন্টিগ্রিটি? আমরা প্রিয়াম্বেল সম্পর্কে ডিটেল আলোচনা করেছি। যারা পুরনো ক্লাস করেছো তারা জানো প্রিয়াম্বেল সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করা হয়েছে। প্রিয়াম্বেল ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, এগুলো সম্পর্কে আমরা ডিটেল আলোচনা অলরেডি করে নিয়েছি। তো প্রিয়াম্বেল একবারই অ্যামেন্ড করা হয়েছিল এবং সেখানে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। কোনটা অ্যাড করা হয়নি? সোভারিন
ভুল মার্ক করা আছে, সোভারিন অ্যাড করা হয়নি। আমি বলেছিলাম সোভারিনের বাংলা হচ্ছে সার্বভৌম। কোনো একটা দেশ যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সেই মুহূর্তে সেটা সার্বভৌম যদি না পায় তাহলে কিসের ইন্ডিপেন্ডেন্সি? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এগুলো পরে অ্যাড করা হয়েছে, কিন্তু সোভারিন হতে হবে তবেই না সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে। একটা দেশ যদি সোভারিন না হয় তাহলে সে তার ডিসিশন নিজে নিতে না পারে তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট নয়। তাহলে অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স যখন আমরা স্বাধীন হচ্ছি তখন আমাদের দেশ সোভারিন ছিল, বাট পরে আমরা ইন্টিগ্রিটি, সেকুলার এবং সোশ্যালিস্ট কথাটা অ্যাড করেছি। ওকে, ক্লিয়ার? Next question, question number 10. Who among the following was the daughter of Iltutmish, a ruler of slave or Mamluk dynasty? নিম্নলিখিতের মধ্যে কে ছিলেন স্লেভ বা মামলুক ডাইনেস্টির শাসক ইলতুৎমিশের কন্যা? স্লেভ ডাইনেস্টিকে মামলুক ডাইনেস্টিও বলা হয়। এটা তো ইজি কোয়েশ্চেন। অপশন দেখো, হারকা, রাজিয়াবাই, সাফিয়া জাইজ এবং কুরবা নুরজাই কে ছিলেন ইলতুৎমিশের কন্যা? ইলতুৎমিশের কন্যা এবং অনলি ফিমেল রুলার অফ মেডিভেল পিরিয়ড বা দিল্লি সুলতানেতের একমাত্র ফিমেল রুলার ছিলেন রাজিয়া সুলতানা, যিনি হচ্ছেন ইলতুৎমিশের কন্যা ছিলেন। আচ্ছা, স্লেভ ডাইনেস্টি আমরা পড়েছিলাম একটুখানি আগের দিন, যে কিভাবে স্লেভ ডাইনেস্টি, গতকালের ক্লাসেই আমরা পড়েছিলাম গজনির অ্যাটাক পড়েছিলাম, মোহাম্মদ ঘুরির অ্যাটাক পড়েছিলাম। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে দিল্লি সুলতানেতকে বা সুলতানি যুগকে আমরা পাঁচটা ডাইনেস্টি সুলতানি যুগে রুল করছে। কি কি? প্রথম হচ্ছে স্লেভ ডাইনেস্টি, তারপরে হচ্ছে খিলজি ডাইনেস্টি, তারপরে হচ্ছে তুগলক ডাইনেস্টি, তারপরে হচ্ছে সাইয়েদ ডাইনেস্টি, এন্ড দেন লাস্ট হচ্ছে লোদি ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি কত থেকে কত রুল করছে? স্লেভ ডাইনেস্টি রুল করছে 1206 থেকে 1290 পর্যন্ত। খিলজি ডাইনেস্টি রুল করছে 1290 থেকে 1320 পর্যন্ত। তুগলক ডাইনেস্টি রুল করছে 1320 থেকে 1414 পর্যন্ত। সৈয়দ হচ্ছে 1414 থেকে 1451 পর্যন্ত। এন্ড লোদি ডাইনেস্টি 1451 থেকে 1526 পর্যন্ত, যেখানে পানিপথের প্রথম যুদ্ধ হবে এবং বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দেবে, দিল্লি সুলতান যুগের অবসান ঘটবে এবং মুঘল যুগের সূচনা হবে। তো আজকে আমরা স্লেভ ডাইনেস্টি সম্পর্কে একটুখানি দেখবো। তার আগে এই কোয়েশ্চেনটা করে নিই, তারপরে একটা ফাঁকা স্লাইড পাবো। মামলুক স্টাইল অফ আর্কিটেকচার বিলংস টু হুইচ ডাইনেস্টি? মামলুক স্থাপত্য শৈলী কোন রাজবংশের অন্তর্গত? লোদি, স্লেভ, খিলজি নাকি তুগলক? একটু আগেই বললাম যে স্লেভ ডাইনেস্টিকে বলা হয় মামলুক ডাইনেস্টি। তো এখানে মামলুক স্টাইল অফ আর্কিটেকচার সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টির সাথে অ্যাসোসিয়েটেড, এবং এখানে পার্সিয়ান এবং ইন্ডিয়ান আর্কিটেকচারের যে স্টাইল সেই দুটো মিক্স করে মামলুক স্টাইল অফ আর্কিটেকচার তৈরি হয়েছিল। ঠিক আছে, খেয়াল রাখবে, পার্সিয়ান প্লাস ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স হয়ে এই আর্কিটেকচারটা তৈরি হয়েছিল। ওকে, আমরা স্লেভ ডাইনেস্টি সম্পর্কে পড়বো বললাম। স্লেভ ডাইনেস্টির ফাউন্ডার কাকে বলা হয়? কুতুবুদ্দিন আইবককে বলা হয়। কুতুবুদ্দিন আইবক কার স্লেভ ছিলেন? কুতুবুদ্দিন আইবক স্লেভ ছিলেন মোহাম্মদ ঘুরি। তাহলে স্লেভ ডাইনেস্টি কত থেকে? 1206 থেকে, এই জিনিসটা মনে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, 1290 পর্যন্ত। আমি গল্প গল্প বলতে পারি, কিন্তু পড়তে তোমাকেই হবে এবং সালও মনে রাখতে হবে। ফার্স্ট রুলার কে ছিলেন? কুতুব উদ্দিন আইবক। 4 বছর রুল করেছিলেন, 1206 থেকে 1210। ইম্পর্টেন্ট কি কি? ইম্পর্টেন্ট অনেক কিছুই করেছে। ফার্স্ট হচ্ছে তার ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল ছিল লাহোর। এবং এই কুতুবুদ্দিন আইবক তার যে রুলার সেটা হচ্ছে, তিনি ইলাবারি ট্রাইব থেকে বিলং করতেন। ঠিক আছে, ইলাবারি ট্রাইব থেকে। তিনি টাইটেল নিয়েছিলেন, কি টাইটেল নিয়েছিলেন? লাখ বক্স বা লাখ বাক্স টাইটেল নিয়েছিলেন, যেটার মানে হচ্ছে গিভার অফ লাক্স। আর কি মনে রাখবো?
না, তিনি মারা গেছিলেন পোলো খেলতে খেলতে, ঠিক আছে, চৌগান বা পোলো খেলতে খেলতে মারা গেছিলেন। তিনি দুটো মসজিদ তৈরি করেছিলেন, একটা হচ্ছে কোয়াত উল ইসলাম আর একটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। কি কি এস্টাবলিশ করেছিলেন, কনস্ট্রাক্ট করেছিলেন বলা যায়, কনস্ট্রাক্টেড টু মস্ক। একটা হচ্ছে কোয়াত উল ইসলাম। কোয়াত উল ইসলাম কোথায় করেছিলেন, না দিল্লিতে করেছিলেন। আর একটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া। জাস্ট এ মিনিট। আড়াই দিন কা ঝোপড়া রেকর্ড করতে করতে কেউ ডাকলে আমি সাড়াও দিতে পারি না। আড়াই দিন কা ঝোপড়া যেটা হচ্ছে আজমেরে করেছিলেন। ওকে, আচ্ছা। এবং এখানে তোমার খেয়াল রাখবে এই যে কোয়াত উল ইসলাম, এই মসজিদটা যেটা রয়েছে দিল্লিতে এবং এটা কুতুব মিনারের কাছে অবস্থিত, একদম নেক্সট টু কুতুব মিনার। নেক্সটই লিখি, পাশে বোঝাবে, কাছে না বুঝিয়ে। নেক্সট টু কুতুব মিনার, এবং এইটা করবেল্ট আর্চ টেকনিকে বানানো। করবেল্ট আর্চ টেকনিক যে আর্কিটেকচার স্টাইল, মানে এই রকম যে আর্কিটেকচার স্টাইলটা, এই আর্কিটেকচার স্টাইলটা কিন্তু এখানে রয়েছে। কি বললাম, করবেল্ট আর্চ টেকনিক মনে রাখবো। এছাড়া আর কি মনে রাখবো, ইনি হচ্ছেন কুতুব মিনার বানানো স্টার্ট করেছিলেন, ঠিক আছে, কুতুব মিনার বানানো স্টার্ট করেছিলেন। স্টার্টেড বেসমেন্ট পর্যন্ত কমপ্লিট করেছিলেন, পরে ইলতুৎমিশ গিয়ে কুতুব মিনারটা পুরোটা কমপ্লিট করবেন। এবং এই কুতুব মিনারটা একজন সুফি সেন্ট যার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার অনারে বানানো হয়েছিল। কার অনারে বানানো হয়েছিল, অনার অফ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওকে, এবং তিনি কাকে কাকে প্যাট্রোনাইজ করেছিলেন, প্যাট্রোনাইজ করেছিলেন নিজাম হাসান উন নিজাম এবং ফারুক উদ্দিন এবং হাসান উন নিজামকে তিনি প্যাট্রোনাইজ করেছিলেন। ওকে, নেক্সট রুলার হচ্ছে ইলতুৎমিশ, যিনি হচ্ছেন কুতুবউদ্দিনের জামাতা ছিলেন, কুতুবউদ্দিনের সন ইন ল ছিলেন। এবং ইলতুৎমিশ সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আমি এখন বলছি, ক্লাসটা শেষ হয়ে গেলে আমি এখানে লিখে দেবো, লিখতে গেলে অনেকটা টাইম চলে যাচ্ছে। ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, যার রেইনটা হচ্ছে 1211 থেকে 1236 পর্যন্ত, এবং ইনি ছিলেন সন ইন ল অফ কুতুবউদ্দিন। এবং তিনি ক্যাপিটালকে লাহোর থেকে দিল্লিতে শিফট করেছিলেন। এবং তিনি চেঙ্গিস খানের সেই সময় চেঙ্গিস খান আক্রমণ মানে রেড করেছিল যে ট্রান্স অক্সিয়ান রিজিয়নে চেঙ্গিস খান ইনভেনশন করেছিল, এবং সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে ইলতুৎমিশ বাঁচিয়েছিল, ঠিক আছে। এবং নিজামুল মুলক ছিল তার ওয়াজির, মানে হচ্ছে প্রাইম ফাইন্যান্স মিনিস্টার। তিনি মিনহাজুদ সিরাজকে প্যাট্রোনাইজ করেছিলেন এবং কুতুব মিনার কমপ্লিট করেছিলেন, আজমির শরীফ মস্ক বানিয়েছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন সিলভার টঙ্কা এবং কপার জিতল, ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। এবং ইকতা সিস্টেম হচ্ছে যেখানে একটা পিস অফ ল্যান্ড দিয়ে দেওয়া হতো এবং সেখান থেকে বলা হতো যে সেই জায়গাটা তোমরা রুল করো, কোন একটা পার্সনকে, ইকতাদার যে ছিল, এবং ইকতাদারকে বলা হতো ওয়ালি, যে হচ্ছে হোল্ডার অফ ইকতা ছিল। এবং সেখান থেকে বলা হতো যে তুমি সেই জায়গাটা রুল করো এবং সেখান থেকে ট্যাক্স কালেক্ট করে আমাদেরকে দাও। এবং তিনি 1216-তে
গজনির শাসক আলাউদ্দিন ইলতিজকে পরাজিত করেছিলেন, সিন্ধু প্রদেশের নাসিরউদ্দিন কুবাচাকেও তিনি পরাজিত করেছিলেন এবং কুতুব মিনারের চার্ট স্টোরেজ পর্যন্ত বানিয়েছিলেন। তারপরে 5 নম্বর যে স্টোরিটা সেটা 5 নম্বর তলাটা সেটা ফিরোজ শাহ তুগলক বানিয়েছিলেন। এই যে ইনফরমেশন গুলো যেগুলো আমি এখন বললাম সেটা আমি তোমাদেরকে এই স্লাইডে লিখে দেবো, কিন্তু এখন লিখছি না, অনেকটা টাইম চলে যাবে। Next question, question number 12. During the second 5-year plan, how many integrated steel plants were set up with foreign collaboration? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিদেশি সহযোগিতায় কতগুলো ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? এসএসসি স্টেনোগ্রাফারে এসছে 2023 এর কোয়েশ্চেন। 5-year plan itself একটা বড় টপিক, আমরা ক্লাসের মধ্যে এক একটা কোয়েশ্চেনের সাথে একটা দুটো করে পড়বো, তাহলে আমাদের 12টা 5-year plan কমপ্লিট হয়ে যাবে। এখানে বলা হচ্ছে সেকেন্ড 5-year প্ল্যানের কথা। সেকেন্ড 5-year প্ল্যানে কতগুলো স্টিল প্ল্যান্ট ইনঅগরেট করা হয়েছিল? এটা হচ্ছে 3টে স্টিল প্ল্যান্ট ইনঅগরেট করা হয়েছিল। একটা হচ্ছে রাউরকেল্লা যেটা জার্মানির সহায়তায়, একটা হচ্ছে দুর্গাপুর যেটা হচ্ছে ইউকে সহায়তায়, ব্রিটেনের সহায়তায়, এবং একটা হচ্ছে ভিলাই যেটা হচ্ছে ইউএসএসআর এর সহায়তায়। 3টে কোথায় কোথায় এটা লিখতেই পারি। একটা হচ্ছে রাউরকেল্লা যেটা হচ্ছে জার্মানির সহায়তায়, একটা হচ্ছে দুর্গাপুর যেটা হচ্ছে ব্রিটেনের সহায়তায়, একটা হচ্ছে তোমার ভিলাইটাকে ডিলাই লিখছি নাকি আমি, ভিলাই যেটা হচ্ছে ইউএসএসআর এর সহায়তায়। ওকে, 3টে স্টিল প্ল্যান্ট হয়েছিল। সেকেন্ড 5-year প্ল্যান যদি আমরা বলি, আচ্ছা 5-year প্ল্যান, এখানে কি স্লাইড ফাঁকা আছে? হ্যাঁ, আচ্ছা 5-year প্ল্যান ফার্স্ট 5-year প্ল্যান কবে হচ্ছে? ইন দ্য ইয়ার অফ 1951 থেকে 1956 পর্যন্ত ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং সেটা বেসড হয়েছিল হ্যারড ডোমার মডেলের। এবং এখানে কি ফোকাস ছিল? ফার্স্ট 5-year প্ল্যানে কি ফোকাস ছিল? প্রাইমারি সেক্টর, হ্যারড ডোমার মডেল। আচ্ছা, এখানে জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার ছিল, টার্গেট করা হয়েছিল 2.1% গ্রোথ, অ্যাচিভ করেছিল 3.6% গ্রোথ, এবং এটাকে বলা হয় ফুললি সাকসেসফুল প্ল্যান। এবং এই ফার্স্ট 5-year প্ল্যানের টাইমে প্রশান্ত চন্দ্র মহলানবিস একটা মডেল ডেভেলপ করে যেটা সেকেন্ড 5-year প্ল্যানে অ্যাডপ্ট করা হয়। এটাও জওহরলাল নেহরু টাইম পিরিয়ডে ছিল, এবং যেখানেও কি ফোকাস ছিল? পাবলিক সেক্টর এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এবং এখানে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু লাগু করা হয়। প্রথমটা ফার্স্ট 5-year প্ল্যানের সাথে এখানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি এসেছিল, এবং সেকেন্ড 5-year প্ল্যানে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসে, এবং যেখানে হেভি এবং বেসিক ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করা হয়। ফার্স্ট স্টিল প্ল্যান্টও সেকেন্ড 5-year প্ল্যানের টাইমেই এস্টাবলিশ হয়েছিল, এবং সেখানে টার্গেট করা হয়েছিল 4.5 এবং অ্যাচিভ করা হয়েছিল 4.27। মডারেটলি সাকসেসফুল প্ল্যান ছিল সেকেন্ড 5-year প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন, যেটা আমি বললাম লিখে দেবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, which of the following is not considered as a reason for the failure of third 5-year plan in achievement of its target? থার্ড 5-year প্ল্যান অ্যাচিভ করতে গিয়ে কোনটা তার ব্যর্থতার কারণ হিসেবে বিবেচনা করা হয় না? চাইনিজ অ্যাগ্রেশন, ইন্দো পাক ওয়ার, চেঞ্জ অফ গভর্নমেন্ট, নাকি সিভিয়ার ড্রট? থার্ড 5-year প্ল্যান হচ্ছে একদম ফেলিওর, মিজারেবলি ফেলিওর প্ল্যান বলা হয় থার্ড 5-year প্ল্যানকে, কারণ সেখানে টার্গেট করা হয়েছিল 5.6% টার্গেট করা হয়েছিল, অ্যাচিভ করা হয়েছিল 2.8%। এবং এই যে থার্ড 5-year প্ল্যান বেসড আপন গ্যাডগিল ফর্মুলা। তার ডিউরেশন কত? 56 এ তো সেকেন্ড 5-year প্ল্যান শুরু হচ্ছে, 61 এ শেষ হচ্ছে, দেন 1961 থেকে 1966 পর্যন্ত ছিল থার্ড 5-year প্ল্যান। এবং এখানে সেলফ রিলায়েন্ট এবং সেলফ জেনারেটিং ইকোনমির উপর ফোকাস করা হয়েছিল। কিন্তু এখানে ঘটে 3টে জিনিস। একটা হচ্ছে চাইনিজ অ্যাগ্রেশন 1962,
Indo-Pak War 1965 and severe drought in that time also, একটা মানে প্রচুর খরা দেখা গেছিল, যার জন্য এই থার্ড 5 ইয়ার প্ল্যানের এই টার্গেট অ্যাচিভ করা সম্ভব হয়নি, কিন্তু চেঞ্জ অফ গভর্নমেন্ট ওয়াজ নট দ্য রিজন। ওকে, এবং এখানে তোমার খেয়াল রাখবে চেঞ্জ অফ গভর্নমেন্ট হয়েছিল, কিন্তু চেঞ্জ অফ গভর্নমেন্ট রিজন ছিল না ফেলিওরের জন্য। এখানে দুটো প্রাইম মিনিস্টার আমরা দেখতে পাবো, একটা হচ্ছে জওহরলাল নেহরু, একটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এবং এই থার্ড 5 ইয়ার প্ল্যানের টাইমেই তিনি সেই স্লোগানটা দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান, যখন ইন্ডিয়া ওয়েন্ট টু ওয়ার উইথ পাকিস্তান, যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গেছিল তখনই তিনি জয় জওয়ান জয় কিষান যে ফেমাস স্লোগানটা লাল বাহাদুর শাস্ত্রী, সেই স্লোগানটা আমরা দেখতে পাবো। এবং থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে আমরা একটা ব্রেক দেখতে পাবো, যেহেতু একটা মিজারেবলি ফেইল্ড প্ল্যান ছিল এবং সেই সময় ইন্ডিয়ার কন্ডিশন ছিল না যে আবার একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা লঞ্চ করুক, তার জন্য সেখানে আমরা একটা ব্রেক দেখতে পাবো, যেটাকে আমরা প্ল্যান হলিডেজও বলে থাকি, যেখানে 3টে অ্যানুয়াল প্ল্যান দেখতে পাবো। 3 বছর পর পর 5 ইয়ার প্ল্যানের বদলে 3টে অ্যানুয়াল প্ল্যান এস্টাবলিশ করবে এবং সেখানে নতুন এগ্রিকালচার স্ট্র্যাটেজি নিয়ে আসবো। এবং প্ল্যান হলিডেজ এর টাইমেই আমরা গ্রিন রেভলিউশন দেখতে পাবো। গ্রিন রেভলিউশনের ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয় এম এস স্বামীনাথনকে, যেখানে ফার্স্ট ফেজে সব থেকে গমের প্রোডাকশন বাড়বে এবং সেকেন্ড ফেজে হাই ইল্ড ভ্যারাইটি সিড ইউজ করার জন্য গমের প্রোডাকশন বাড়বে এবং সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে পাঞ্জাব। সেকেন্ড ফেজে দেখতে পাবো আমরা মিড 70s এর টাইমে, যেখানে সাস্টেনেবিলিটির ওপর আমরা জোর দেব। তাহলে আমরা কি পড়লাম? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1951 থেকে 56, সেকেন্ড হচ্ছে 56 থেকে 61, থার্ড হচ্ছে 61 থেকে 66 এবং এরপরে হচ্ছে প্ল্যান হলিডেজ, 3 বছর প্ল্যান হলিডেজ 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69। তাহলে এখানে 67 থেকে 69 পর্যন্ত প্ল্যান হলিডেজ দেখবো এবং এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হবে না, এখানে 3টে অ্যানুয়াল প্ল্যান দেখতে পাবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14. The global financial crisis overlapped which 5-year plan in India? বিশ্বব্যাপী আর্থিক সংকট ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে ওভারল্যাপ করেছিল? 9th, 10th, 12th নাকি 11th? বলো কোন 5 ইয়ার প্ল্যানের সাথে ওভারল্যাপ করেছিল? ক্রাইসিস কোন টাইমে এসেছিল? ক্রাইসিস এসেছিল তোমার 11th 5 ইয়ার প্ল্যানের টাইমে 2007 এ। গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল 2007 এ এবং 11th 5 ইয়ার প্ল্যান ছিল 2007 to 2012। এরপরে 2012 থেকে 2017 পর্যন্ত 12th 5 ইয়ার প্ল্যান বা 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেটা কমপ্লিট করা হয়নি, কারণ 2014 তে বিজেপি গভর্নমেন্ট আসার পরে প্ল্যানিং কমিশন যারা 5 ইয়ার প্ল্যানকে কন্ডাক্ট করতো এবং রেগুলেট করতো এবং সেটা দেখাশোনা করতো, সেই প্ল্যানিং কমিশনটাকে ডিসলভ করে দেওয়া হয় এবং 5 ইয়ার প্ল্যান একদম বন্ধ করে দেওয়া হয় এবং নীতি আয়োগ ফর্ম করা হয় ইন দ্য ইয়ার অফ 2015 1st জানুয়ারি, যেখানে বলা হয় যে নীতি আয়োগ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করছে এবং ইজ জাস্ট আ থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট। এখানে নীতি আয়োগ শুধু ভাববে এবং গভর্নমেন্টকে বলবে, গভর্নমেন্ট চাইলে নীতি আয়োগের যে সমস্ত রেকমেন্ডেশন সেগুলো অ্যাডপ্ট করতে পারে বা নাও করতে পারে। গভর্নমেন্ট এখানে একদমই বাধ্য নয় নীতি আয়োগের কথা শুনতে, কিন্তু প্ল্যানিং কমিশনের কথা শুনতে কিছু অংশে হলেও গভর্নমেন্ট বাধ্য ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 15. The era of 5 year plan began in India with the establishment of ভারতে পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার যুগ শুরু হয় কি প্রতিষ্ঠার মাধ্যমে? নীতি আয়োগ, পার্লামেন্ট, ফিনান্স কমিশন না প্ল্যানিং কমিশন? একটু আগেই বললাম জাস্ট 30 সেকেন্ড আগে যে প্ল্যানিং কমিশন হচ্ছে গোটা 5 ইয়ার প্ল্যানকে রেগুলেট করতো, 5 ইয়ার প্ল্যান প্ল্যানিং করতো এবং গোটা 5 ইয়ার প্ল্যানকে রেগুলেট করতো। তাই প্ল্যানিং কমিশনের এস্টাবলিশড মাধ্যমেই কিন্তু 5 ইয়ার প্ল্যানের এরা শুরু হয় ইন্ডিয়াতে। এবং এই 5 ইয়ার প্ল্যানের যে আইডিয়াটা, সেই আইডিয়াটা আমরা নিয়েছিলাম ইউএসএসআর এর কাছ থেকে, যেখানে জোসেফ স্ট্যালিন ফার্স্ট টাইম ইউএসএসআর এ 5 ইয়ার প্ল্যান কে শুরু করেন এবং জওহরলাল নেহরু ভীষণভাবে ইন্সপায়ার হয়েছিলেন এই 5 ইয়ার প্ল্যানের মাধ্যমে বা 5 ইয়ার প্ল্যানের আইডিওলজিতে, তাই সেটাকে আমরা অ্যাডপ্ট করেছিলাম।
ক্লিয়ার? এই পর্যন্ত 15টা কোয়েশ্চেন হলো। 5 এর প্ল্যান সম্পর্কে 4টে কোয়েশ্চেন আমরা পরপর করলাম এবং 5 এর প্ল্যানের আমি তোমাদেরকে 4th 5 এর প্ল্যান পর্যন্ত কি কি মনে রাখতে হবে সেটা আমি পিডিএফ এ ইনক্লুড করে দেবো। তাই পিডিএফটা কালেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কালেক্ট করতে পারো। 15টা কোয়েশ্চেনে কে কতগুলো উত্তর করলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো। এরা আমাদের গ্রুপে অ্যাড করে দেবে। গ্রুপে অ্যাড হলে তোমরা ডিরেক্টলি আমার সাথেও কমিউনিকেট করতে পারবে। যারা অলরেডি গ্রুপে আছো তারা তো জানো কিভাবে কমিউনিকেট করতে হয়। তো থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ক্লাসগুলো দেখো, ক্লাস কেমন লাগলো সেটা জানিও। আজকে ক্লাসে অনেকগুলো কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন গুলোও তোমরা অ্যান্সার করো। কারেন্ট চলে গেছে। থ্যাংক ইউ অল।